নমস্কার দর্শক বন্ধু, হেলথ ইম্প্যাক্ট ইউথের এই পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আসলে প্রত্যেকটি মহিলাই চান জীবনে একবার অন্তত মাতৃত্বের স্বাদ পেতে, কিন্তু এই মাতৃত্বের স্বাদ পাওয়ার মাঝে অন্তরায় হয়ে দাঁড়ায় ওভারিয়ান সিস্ট। ওভারিতে সিস্ট এটা এমন একটি সমস্যা যেটা কিন্তু আমরা প্রায়শই দেখি বহু মহিলা এই সমস্যায় জর্জরিত, দীর্ঘদিন ধরে জর্জরিত। কিন্তু সমস্যা কখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়, দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়, যখন একজন মহিলা গর্ভধারণ করতে চাইছেন বা মা হতে চাইছেন। ওভারিতে সিস্ট থাকলে মা হতে পারবো, এই প্রশ্নটা খুব কমন একটি প্রশ্ন। প্রায় প্রত্যেক মহিলাই যাদের ওভারিতে সিস্ট রয়েছে তারা এই প্রশ্নটি করে থাকেন। এ নিয়ে আজকে আমরা আলোচনা করব। ওভারিতে সিস্ট কি আপনার মা হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে? সিস্ট থাকা সত্ত্বেও কি আপনি মা হতে পারবেন? এই নিয়ে আজকে আমাদের আলোচনা। আমাদের সঙ্গে রয়েছেন গাইনোকোলজিস্ট ডক্টর শ্রেয়া সাহা। আমি ম্যাডামের কাছে যাব তার আগে বলি, আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি। ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন। আশা করি এই সম্পর্কিত যা যা প্রশ্ন রয়েছে, যা যা ভ্রান্তি রয়েছে আপনাদের মনে, সেই প্রশ্নের উত্তর পাবেন, বিভ্রান্তি দূর হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনার মতামত বা প্রশ্ন নিচে কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করবেন। নমস্কার, আমি ডক্টর শ্রেয়া সাহা, কনসালটেন্ট অবস্টেট্রিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্ট। একটা খুব কমন প্রশ্ন, এই সমস্যা নিয়ে প্রত্যেকটি মহিলাই প্রায় জর্জরিত। ওভারিতে সিস্ট যেটা গর্ভধারণের ক্ষেত্রে বাধা হতে পারে, এই ওভারিতে সিস্ট আসলে কি এবং সিস্ট কত ধরনের হয় এটা প্রথমে আপনার থেকে জানবো। সিস্ট হচ্ছে এক ধরনের, আমরা বলতে পারি, জল ভরা থলির মতো। মানে ওভারির সারফেসে, ওভারির গায়ে কখনো জল জমে গিয়ে একটা সিস্ট তৈরি হতে পারে। সেটার সলিড কম্পোনেন্টও থাকতে পারে কখনো কখনো, জল ছাড়াও। বাট এই যে জল ভরা থলিটা ওভারিয়ান সারফেসে, এটাকেই কিন্তু আমরা সিস্ট বলি মেডিকেল টার্মে। এবার সিস্ট অনেক ধরনের হতে পারে। বেনাইন হতে পারে, ম্যালিগনেন্ট হতে পারে। বেনাইনে প্রচুর টাইপস আছে, যেমন ধরুন ফলিকিউলার সিস্ট, থিকা লুটিন সিস্ট, কর্পাস লুটিয়াম সিস্ট, প্যারাটিউবাল সিস্ট, প্যারাওভারিয়ান সিস্ট, প্রেগনেন্সি লুটিওমা। অনেক ধরনের সিস্ট হয়। আবার কখনো কখনো ওভারিতে অনেকগুলো ছোট 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 সিস্ট হয়ে যেতে পারে, সেটাকে আমরা পলিসিস্টিক ওভারিয়ান মরফোলজি বলি। বা যাদের এন্ডোমেট্রিওসিস আছে, এন্ডোমেট্রিওটিক হেমোরেজিক সিস্ট হতে পারে, সেটাকে আমরা এন্ডোমেট্রিওমা বলি। তো অনেক ধরনের সিস্ট কিন্তু পাওয়া যায়। এই সিস্ট গুলো কি বিপজ্জনক, মানে এগুলোর কি চিকিৎসার প্রয়োজন অবিলম্বে? আমি বলি, এই প্রশ্নটা করলেন বলে আপনাকে ধন্যবাদ। কারণ কি, যেই পেশেন্ট গুলো আসে ওপিডি তে, তারা এসে আমাকে বলে যে ম্যাডাম আমার সিস্ট হয়েছে, ইউএসজি তে ধরা পড়েছে, আমি কি করব। মানে তারা খুবই প্যানিক স্ট্রিকেন, ভয় পেয়ে আসে আমার কাছে। তো তাদের ক্ষেত্রে বলি, সব থেকে কমন যেটা সিস্ট দেখা যায় সেটা হচ্ছে ফলিকুলার সিস্ট। ফলিকুলার সিস্ট কি হচ্ছে, একটু যদি বিশদে বলি। আমাদের মেনস্ট্রুয়েশন সাইকেলে একটা ফলিকল ছোট থেকে বড় হয়, বড় হতে হতে ডমিনেন্ট ফলিকল হয়। সেটা যখন রাপচার করে তখন ওভুলেশন হয়, মানে ডিম্বাণুটা ডিম্বাশয় থেকে বেরোয়। এবার কখনো কখনো ওই ডমিনেন্ট ফলিকলটা রাপচার না করে আরো বড় হতে থাকে, সেটা 3 to 8 সেন্টিমিটার সাইজ অব্দি হতে পারে। এবার সেটা একটা নর্মাল ফিজিওলজিক্যাল প্রসেস থেকে একটু যখন অ্যাবারেন্ট পাথওয়েতে যাচ্ছে, ওটা হচ্ছে, এটা একদমই নর্মাল। ধরুন এইটা যদি আমি 4 থেকে 6 সপ্তাহ পরে আমি ইউএসজি করি, 2 মাস পরে যদি ইউএসজিটা রিপিট করি, তখন দেখবো সেই সিস্টার নেই। তার মানে সেই সিস্টটা স্পন্টেনিয়াসলি নিজে নিজেই রিগ্রেস করে যায়। এটা একদমই একটা নর্মাল সিস্ট, এটাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। একটা সব থেকে বড় প্রশ্ন যেটা নিয়ে আজকে আমাদের আলোচনা শুরু হয়েছে, যে ওভারিতে সিস্ট থাকলে সেটা কি সন্তান ধারণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়? আগেও যেটা বললাম, ফলিকুলার সিস্ট একদমই নর্মাল, ওটা যদি থাকে তাহলে কোনো সমস্যা নেই গর্ভধারণে। কিন্তু কিছু কিছু এন্টিটি আছে, যেটা ডিজিজ আছে, যেগুলোর কারণে কিন্তু গর্ভধারণে আহ অসুবিধা হতে পারে, বা গর্ভধারণের পরে প্রেগনেন্সির সময় অসুবিধা হতে পারে, বা প্রেগনেন্সির আউটকাম বেবিতেও অসুবিধা হতে পারে। এটা যদি আমি বলি, সব থেকে কমন যেটা ডিজিজ আমাদের, সেটা হচ্ছে পিসিওএস। ওখানে কি হচ্ছে, ধরুন ওখানে মেন সমস্যাটা হচ্ছে অ্যানোভিউলেশন। অ্যানোভিউলেশন মানে কি, মানে ডিম্বাণুটা ডিম্বাশয় থেকে বেরোচ্ছে না, ওভুলেশনটা হচ্ছে না। এবার যদি ডিম্বাণুটা না বেরোয়, সেটা স্পার্মের সঙ্গে মিট করতে পারবে না, সেক্ষেত্রে ফার্টিলাইজেশন হবে না, অতএব প্রেগনেন্সি আসবে না। আবার কি হয়, কখনো কখনো যদি ডিম্বাণু বেরোয়ও, সেটা পুয়ার কোয়ালিটি, খারাপ কোয়ালিটির ডিম্বাণু বেরোয়, সেটা স্পার্মের সঙ্গে মিট করলেও ফার্টিলাইজেশন হয় না।
বা ধরুন কখনো কখনো যদি ফার্টিলাইজেশন হয়েও যায়, প্রেগনেন্সির মধ্যে কি হয়, পিসিওএস পেশেন্টরা অনেক সময় হাইপারটেনসিভ হয়, ডায়াবেটিক হয়। তো অত্যাধিক যদি ডায়াবেটিস থাকে তখন সেই ফিটাসটার আইইউজিআর হয়, মানে গ্রোথটা রেস্ট্রিক্টেড হয়, গ্রোথটা যতটা হওয়া দরকার ততটা হচ্ছে না। খুবই হাই সুগার থাকে, যদি থাকে তাহলে আইইউএফডিও হতে পারে, মানে পেটের মধ্যে ইউট্রাসের মধ্যে ফিটাল ডেথ, ফিটাস মারাও যেতে পারে। এবার ধরুন একটা বাচ্চা হলো, সে হেলদি জন্মালো, কিন্তু এরকমও দেখা গেছে পিসিওএস মাদের যে বাচ্চাগুলো হলো লং টার্মে গিয়ে অ্যাডোলেসেন্ট বা অ্যাডাল্ট ফেজে গিয়ে ওদের ডায়াবেটিস হতে পারে, হাইপারটেনশন হতে পারে। তো আমি যেটা বলবো, যেটা সাজেস্ট করবো, যে যেই মেয়েদের পিসিওএস আছে ওরা ফার্স্টে পিসিওএস এর ট্রিটমেন্ট নেবে, তারা বডিটাকে অপটিমাইজ করবে, রেডি করবে প্রেগনেন্সির জন্য, তারপরে প্রেগনেন্সি নেবে। কারণ কি পিসিওএস অবস্থায় যদি আমি প্রেগনেন্সি নিই তাহলে এই রিস্ক গুলো হতে পারে। আর একটা ডিজিজ আছে এন্ডোমেট্রিওসিস, সেখানে কি হয়, হেমোরেজিক সিস্ট নামক একটি সিস্ট পাওয়া যায়, যেটা থাকলে কি হচ্ছে, প্রচন্ড পেইন নিয়ে একটা পেশেন্ট আমাদের কাছে আসে। এবার তাদের ডিসমেনোরিয়া হয়, মানে মাসিকের সময় অত্যধিক পেন হয়। আরেকটা যেটা হয় ডিসপ্যারিউনিয়া হয়, তার মানে যখন সে হাজবেন্ডের সঙ্গে ইন্টারকোর্স করছেন তখন তার প্রচন্ড ব্যথা হচ্ছে, এই জন্য অনেক সময় কিন্তু প্রেগনেন্সিটা আসতে চায় না। আবার এন্ডোমেট্রিওসিস থাকলে পেটের মধ্যে এতটা এন্ডোমেট্রিওটিক স্পটস থাকে, অ্যাডহেশন থাকে, তার জন্যও প্রেগনেন্সি আসতে অসুবিধা হয়। তো এন্ডোমেট্রিওসিস যদি থাকে তারও ট্রিটমেন্ট আছে, সেটা ট্রিটমেন্ট করে তারপরে প্রেগনেন্সি নেওয়াটা বেটার। এরকমও তো অনেক সময় দেখা যায় যে ওভারিতে সিস্ট আছে কিন্তু অনেক মহিলা মা হয়েছেন বা সন্তান ধারণ করেছেন, সেটা কিভাবে সম্ভব হয়? সেটা সম্ভব, কারণ কি পিসিওএস এর, এন্ডোমেট্রিওসিস এর আমাদের ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্টের পরে ফার্টিলিটি কিন্তু আসতেই পারে। সাকসেসফুল প্রেগনেন্সি আমরা পেয়েছি পিসিওএস আর এন্ডোমেট্রিওসিস এর ট্রিটমেন্টের পরে। এমনও হতে পারে যে সিস্ট আগে ধরা পড়েনি, প্রেগনেন্সির সময় সিস্ট ধরা পড়েছে, তখন কি করা হবে এবং এতে মা ও শিশুর কি ঝুঁকি বেড়ে যায়? এরকম দেখা গেছে যে একটা প্রেগনেন্ট পেশেন্ট এসছে, আমি ইউএসজি করতে দিয়েছি যে বাচ্চাটার গ্রোথ ঠিক মতো আছে কিনা, বা ডেটিং স্ক্যান, অ্যানোমালি স্ক্যান এগুলো করতে দিয়েছি। করতে দিয়ে দেখা গেছে ইনসিডেন্টাল ফাইন্ডিং হিসেবে যে সিস্ট পাওয়া গেছে। এবার সেটা পেলেই কি আমরা খুব ভয় পেয়ে যাব? সেটা নয়। আমি বলি যদি একটা পেশেন্ট অ্যাসিমটোম্যাটিক থাকে, মানে তার কোনো ব্যথা বা কোনো সিমটম নেই, আর তার সাথে একটা সিস্ট আছে, তো সেটা নিয়ে আমরা কিন্তু ঘাবড়াবো না, বা সেটা আমরা কোনো তক্ষুনি ম্যানেজমেন্ট করতে হবে, তক্ষুনি অপারেশন করতে হবে, এমনটা কিন্তু নয়। কিন্তু আমরা যেটা করব, আমরা মাকে কাউন্সেল করব যে হ্যাঁ আপনার এরকম একটা সিস্ট বেরিয়েছে, যদি আপনার কখনো অ্যাকিউট অ্যাবডোমিনাল পেন হয়, হঠাৎ করে যদি পেটে ব্যথা আরম্ভ হয়, কখনো কখনো সিস্টটা ঘুরে যায়, টর্শন হয়ে যায়, সেখানে অ্যাকিউট পেন হয়, তখন মাকে বলতে হবে সঙ্গে সঙ্গে ইমার্জেন্সিতে আসতে বা কল করতে। এরকম একটা কেস আপনাকে বলি, আমার কাছে একটা প্রেগনেন্সি এসেছিল, তার বেবি আছে, ফার্স্ট ট্রাইমেস্টারে এসছে, ফার্স্ট ট্রাইমেস্টার বেবি, আর তার সাথে একটা বড় সিস্ট ছিল। সে এসেছিল, তার লেফট আপার কোয়াড্রান্টে খুব ব্যথা হচ্ছিল, আর ইউএসজি তে দেখা গেল যে সিস্টার সাইজটা অনেকটা বড় ছিল, প্রায় 14 সেন্টিমিটার ছিল। তখন আমি কি করলাম, যেহেতু সিস্টার সাইজটা অনেকটা বড় আর সিমটোম্যাটিক, প্রচন্ড ব্যথা হচ্ছে, তখন আমি সেকেন্ড ট্রাইমেস্টারে গিয়ে পেশেন্টটার ল্যাপারোস্কোপিক্যালি আমি সিস্টেকটমি, মানে সিস্টটাকে বাদ দিলাম, ইউট্রাসটাকে না হ্যান্ডেল করে, ইউট্রাসে কোনো কিছু না করে ওপর দিক দিয়ে ল্যাপারোস্কোপিক্যালি জাস্ট সিস্টটা বার করে দিলাম। সেই প্রেগনেন্সিটা তারপরে কন্টিনিউ হয়, এখন তার হেলদি বেবি হয়ে ভালো আছে পেশেন্টটা। কখনো কখনো যদি সিমটোম্যাটিক থাকে তখন, বা বড় থাকে প্রচন্ড, তখন আমাকে ইন্টারভিন করতে হবে। কিন্তু যদি সিমটোম্যাটিক না হয়, যদি সেরকম ছোট থাকে, তাহলে কিন্তু ইন্টারভিন করার কোনো দরকার নেই। এবার ম্যাডাম, যেই মহিলা মা হতে চাইছেন এবং তিনি জানেন যে তার ওভারিতে সিস্ট রয়েছে, তাহলে সেই সিস্টের চিকিৎসা আপনি কিভাবে করবেন যাতে সে সহজেই গর্ভধারণ করতে পারেন? সব থেকে কমন পিসিওএস, ওটাই বলি, একটা পিসিওএস মেয়ে যখন মা হতে চায়, দোজ হু আর সিকিং ফার্টিলিটি, তাদেরকে আমরা প্রি কনসেপশনাল কেয়ার দিই। এবার প্রি কনসেপশনাল কেয়ার মানে কি, প্রি কনসেপশন মানে প্রেগনেন্সির আগে যে কেয়ার, ইভ্যালুয়েশন, ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, ওটাকে প্রি কনসেপশনাল কেয়ার বলে। সেটাতে আমরা পিসিওএস এরও ট্রিটমেন্ট করব, প্লাস যাতে সে মা হতে পারে, তার বডিটা যাতে রেডি হতে পারে প্রেগনেন্সির জন্য, সেই জন্য আমরা কেয়ার দিই। এবার পিসিওএস এর জন্য আমরা ফার্স্টেই যেটা করি, যেটা ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট, সেটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। সেটাতে আছে ডায়েট, এক্সারসাইজ অ্যান্ড বিহেভিয়ারাল চেঞ্জেস। ডায়েটে
আমরা বলবো যে এক্সেসিভ অয়েলি ফুড বা ফ্যাটি ফুডটা একটু অ্যাভয়েড করতে। কারণ কি, পিসিওএস পেশেন্টরা একটু বাল্কি হয়, ওদের বিএমআই বেশি হয়। যখন বিএমআইটা 25-এর ওপরে সেটাকে আমরা ওভারওয়েট বলি, আর 30-এর ওপরে হলে আমরা ওবেস বলি। সেক্ষেত্রে আমরা দেখেছি যে যদি ওয়েট রিডাকশন করা হয়, অ্যাটলিস্ট যদি 5% ওয়েট রিডাকশন করা হয় 6 মান্থসে, তাহলে তার রিপ্রোডাক্টিভ আউটকাম মানে প্রেগনেন্ট হওয়ার চান্সেস অনেক বেড়ে যায়। প্লাস ডায়েটের সাথে হচ্ছে এক্সারসাইজ। এক্সারসাইজ এবার মানেই এটা নয় যে খুবই ভিগারাস অ্যাক্টিভিটি করতে হবে। ডেইলি যদি 0.5 ঘন্টা করে ব্যায়াম করা যায়, 10 মিনিটস 10 মিনিটস 10 মিনিটস করেও যদি দিনে 30 মিনিটস সে ব্যায়াম করে, এনিথিং, ওয়াকিং, যোগা, ডান্সিং, এনিথিং যেটা উনি ভালোবাসছেন সেটা করে যদি ওয়েটটা কমাতে পারেন তাহলে বেস্ট হয়। আরেকটা বিষয়, যে মহিলারা জানেন না হয়তো সিস্ট রয়েছে বা কোনো ধরনের সমস্যা রয়েছে কিনা যেটা ভবিষ্যতে তার গর্ভধারণের বাধা হয়ে দাঁড়াতে পারে, তারা যারা জানেন না তাদের জন্য কি ধরনের পরীক্ষা বা টেস্ট আপনারা করতে বলবেন, যাতে তিনি বুঝতে পারেন যে কোনো প্রবলেম রয়েছে কিনা, কারণ তিনি প্ল্যানিং করছেন। পিসিওএস পেশেন্টদের কিছু কিছু রিস্ক ফ্যাক্টরস থাকে, যেমন তাদের কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর থাকে, ডায়াবেটিক রিস্ক ফ্যাক্টর থাকে, ডিসলিপিডেমিক রিস্ক ফ্যাক্টর থাকে। আমি গুছিয়ে বলি, যেই পেশেন্টরা পিসিওএস আছে তারা যখন মা হয়, প্রেগনেন্ট হয়, তখন প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন হওয়ার চান্সেস থাকে। সেই জন্য আমরা কি করব, যারা মা হতে চায় আমরা আগে থেকেই তাদের অ্যানুয়ালি বিপি চেক করব। যদি বিপি আগে থেকে বেশি পাই তাহলে তার আগে ট্রিটমেন্ট হবে, সেটা নর্মাল হবে, তারপরে তাকে প্রেগনেন্সি নিতে বলবো। সেকেন্ড হচ্ছে জিডিএম, জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, মানে প্রেগনেন্সিতে অনেক সময় ডায়াবেটিস হয়ে যাচ্ছে। সেটা আমরা কি করে বুঝবো? ওজিটিটি নামক একটি টেস্ট করা হয়, মানে 75 গ্রাম গ্লুকোজ দিয়ে 2 ঘন্টা পরে গ্লুকোজটা সুগারটা চেক করা হয়। সেটা যদি বেশি আসে তখন আমরা ডায়াবেটিস অ্যাট রিস্ক যারা তাদের ট্রিটমেন্ট করি, সেটাকে অপটিমাম করি। সেটা যখন অপটিমাম হয় তারপরে প্রেগনেন্সি নিতে বলি। আরেকটা টেস্ট যেটা করতে হয় সেটা হচ্ছে লিপিড প্রোফাইল, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, এলডিএল আর এইচডিএল দেখা হয়। সেটা যদি বেশি আসে সেক্ষেত্রে এগেইন আমরা তার ট্রিটমেন্ট করি, সেটাকে অপটিমাইজ করি, তারপরে প্রেগনেন্সি নিতে বলি। পিসিওএস পেশেন্টদের, যারা পিসিওএস এ আক্রান্ত, তাদের ক্ষেত্রে চিকিৎসা বা ট্রিটমেন্ট কিরকম হবে? ফার্স্ট লাইন ট্রিটমেন্ট মানে ফার্স্টে যেটা আমরা করব সেটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। তার মেইন হচ্ছে এক্সারসাইজ, যেটা আমি আগেই বললাম কিভাবে করবে। সেটাতে যদি না কমে তখন সেকেন্ড লাইন ট্রিটমেন্ট আছে, সেখানে ওষুধ দেওয়া হয়। আচ্ছা, লাইফস্টাইল মডিফিকেশনে একটা জিনিস যেটা বলতে হবে সেটা হচ্ছে বিহেভিয়ারিয়াল চেঞ্জেস। সেটাতে কি হয় যে একটা পিসিওএস মেয়ের অনেকটা বডি ওয়েট থাকে, সে বাল্কি হয়, প্লাস তার মুখে বা বডিতে অনেক অ্যাকনে বেরোয়, পিম্পলস বেরোয়। প্লাস আরেকটা যেটা হয় অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া, তার মানে চুলটা সামনে থেকে পড়ে যায়। তো সেরকম মেয়েদের কি হয়, একটা নেগেটিভ বডি ইমেজ হয়, তারা ডিপ্রেসড হয়ে পড়ে যে তাকে দেখতে আর আগের মতো ভালো লাগছে না। সেইটা একটা গাইনোকোলজিস্টকে কিন্তু অ্যাড্রেস করতে হবে। প্রত্যেকটা পিসিওএস পেশেন্টদের কাউন্সেল করা উচিত। যদি গাইনোকোলজিস্ট কাউন্সেল করেও সে ডিপ্রেস থাকছে তাহলে তাকে সাইকোলজিস্টের কাছে রেফার করে বা সাইকিয়াট্রির কাছে রেফার করে কিন্তু কাউন্সেলিং এর প্রয়োজন। এটাও একটা খুব ইম্পর্টেন্ট পার্ট ট্রিটমেন্টের। আরেকটা বিষয় আমাদের জানার, সেটা হচ্ছে চকলেট টেস্ট। সেটা সম্পর্কেও অনেকে শোনেন, হয়তো ধারণাটা স্পষ্ট নেই। আপনার কাছ থেকে একটু এই ধারণাটা স্পষ্ট করতে চাইবো যে এই চকলেট সিস্টটা কি, এবং সেটাও কি কোনো রকমের সমস্যা তৈরি করতে পারে গর্ভধারণের ক্ষেত্রে? চকলেট সিস্ট আসলে হচ্ছে একটি হেমোরেজিক সিস্ট। যখন ওভারির গায়ে ব্লিডিং হচ্ছে কিন্তু সেটা সিস্টে আটকে থাকছে, সেটা বেরোতে পারছে না, আস্তে আস্তে রক্তটা, ব্লিডিংটা চকলেট কালারের হয়ে যায়, ওই জন্যই আমরা ওটাকে চকলেট সিস্ট বলি। এই হেমোরেজিক সিস্টটা থাকলে পেশেন্টের খুবই পেন হয়, ডিসমেনহরিয়া হয় মানে মাসিকের সময় ব্যথা হয়, ডিসপ্যারিউনিয়া হয়, ইন্টারকোর্সের সময় সমস্যা হয়, ব্যথা হয়, ডিসচিজিয়া, ডিজিউরিয়া মানে পেচ্ছাপ পায়খানা করতে গেলেও কিন্তু তার প্রচন্ড ব্যথা হয়। এইগুলো ভীষণ ইম্পর্টেন্ট। এই সিমটম গুলো থেকে আমরা বুঝতে পারি তার এন্ডোমেট্রিওসিস আছে কিনা। অনেক সময় ইয়াং অ্যাডোলেসেন্ট মেয়েরা এই ডিসমেনোরিয়া, ডিসচিজিয়া, ডিজিউরিয়া নিয়ে আসে। সেক্ষেত্রে আমরা টিভিএস করতে পারি না, ট্রান্সভাজাইনাল সোনোগ্রাফি করতে পারি না। তখন এই সিমটম গুলো দিয়ে আমরা বুঝতে পারি যে তার এন্ডোমেট্রিওসিস হয়েছে। এবার এন্ডোমেট্রিওসিস হলে কি হচ্ছে, এত বেশি অ্যাধেশন থাকে, মানে পেটের মধ্যে সাধারণ ভাষায় যদি বলতে যাই খুবই জড়িয়ে যায়, প্রচন্ড অ্যাধেশন হয়ে যায়। তার জন্য কি হচ্ছে, যে কোনো কাজ সে করতে যাচ্ছে
সেই অ্যাডহেশন গুলোতে টান পড়ছে আর তার প্রচন্ড ব্যথা হচ্ছে। সেইটাকে কমানোর জন্য আমাদের মেডিকেল ম্যানেজমেন্ট আছে, তার মানে ওষুধ দিয়ে আমরা সেইগুলোকে ছোট করার চেষ্টা করি। এন্ডো এন্ডোমেট্রিওমাকে কিন্তু মেডিকেল ম্যানেজমেন্টে কমানো যায়, কিন্তু যদি সেটা অনেক বড় হয়ে যায়, সেটা যদি মেডিকেল ম্যানেজমেন্টে না করা যায়, তাহলে তার সার্জিক্যাল ট্রিটমেন্ট আছে। সেই চকলেট সিস্টটাকে বাদ দেওয়ার কিন্তু অপশন আছে। দর্শক, আপনারা শুনলেন যে সিস্ট থাকলে আপনারা কিন্তু গর্ভধারণ করতে পারেন, সন্তান ধারণ করতে পারেন, কিন্তু তার জন্য দরকার সঠিকভাবে চিকিৎসকের পরামর্শ। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন, তার পরামর্শ মেনে চলুন। সিস্টের সমস্যা কাটিয়ে কিন্তু আপনি সহজেই মা হতে পারবেন। কাজেই দুশ্চিন্তা করবেন না, উদ্বিগ্ন হবেন না, চিকিৎসকের পরামর্শ মেনে চলুন। সুস্থ সন্তানের জন্মদিন এই কামনাই করি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে জানান। পরবর্তীতে আপনাদের প্রশ্ন নিয়ে আমরা আবার আলোচনা করবো ম্যাডামের সঙ্গে। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।